আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। তো তোমরা একটু জানাই দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যা যা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, শান্ত একটা কোশ্চিন করছে যে বীজগণিতে সমস্যা আছে, এমসিকিউতে ক্যালকুলেটরে সরাসরি ফল রুট আকারে আসে না, দশমিকে আসে, কিভাবে বুঝবো কত এর দশমিক কত রুট। আচ্ছা, তোমার ক্যালকুলেটর মেবি 100 ms বা হচ্ছে 100-এর কাটারে, ওই জন্য আসে না। তো এটা কোনো সমস্যা না। রুট আকারে যদি তোমার ফলাফল না এসে দশমিক আকারে আসে, তোমার প্রশ্নের যে অপশন আছে না, অপশনে যে রুটগুলো আছে ওগুলাকে তুমি ক্যালকুলেটরে টেস্ট করবা যে অপশনের কোন রুটের সাথে তোমার যে দশমিকের অ্যান্সার আসে ওটা মিলে, ওটাই হচ্ছে তোমার অ্যান্সার। মনে করো তোমার অপশন আছে √2, কিন্তু তোমার মানে অপশন আছে √2, √3, √5, √7। হ্যাঁ, এই চারটা অপশন আছে, তোমার অ্যান্সার আসছে 1.41 মতো। তো 1.41 মানে কি √2। তো তুমি ওই যে √2 যদি ক্যালকুলেটারে ইনপুট দাও তাহলে 1.41 দিবে, যেটা তোমার আগের অ্যান্সারের সাথে মিলে, তাহলে ওটাই হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি শান্ত বুঝতে পারছো। তো চলো আজকের লেকচার আমরা শুরু করি। আচ্ছা, আমি যে কথাটা বলতেছিলাম, মনে করো তোমার হচ্ছে ক্যালকুলেটারে অ্যান্সার আসছে 1.41 তারপরে সামথিং। এখন তোমার অপশনে আছে, এতে আছে √3, বিতে আছে √2, সিতে আছে √5, ডিতে আছে √7। এখন √3 তুমি ক্যালকুলেটারে চেপে দেখবা 1.7 সামথিং মতো আসে, আমি এক্সাক্ট বলি 1.73 আসে। √2 আসবে 1.414, ঠিক আছে। √5 আসবে কত, 2.23। √7ও আসবে এরকম একটা 2.23 না, অ্যাকচুয়ালি 2.24 লেখাটা বেশি বেটার। 2.23, তারপরে কিছু কিছু জিনিসপত্র থাকবে, আরো দশমিক চলবে, এরকম তোর দশমিক চলতে থাকবে। √7 আসবে 2.645, এমনি চলতে থাকবে। তাহলে তোমার অ্যান্সার কোনটা হবে? তোমার ক্যালকুলেটার যেহেতু এটা আসছে, তাহলে তোমার অ্যান্সার হবে বি। বি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। খাতায় লেখার জন্য কি করবা? খাতায় লেখার জন্য ভাইয়া তোমার দশমিকে আসছে, প্রশ্নে দেখবে একটা রুট লেখা থাকবে, মানে প্রশ্নে তো প্রমাণ করতে বলবে যে 322 √3। তো তোমার যেটা আসছে ওটা 322 √3 কিনা, ওটা তুমি চেক করবা। করে যদি দেখো হ্যাঁ এক্সাক্ট সেমই আসছে, তার মানে তোমার উত্তর ঠিক হয়েছে। তার মানে তুমি ওই দশমিকের থেকে ডিরেক্ট পরের লাইনেই লিখে দিবা 322 √3। ওকে, তাহলে চলো আজকের লেকচার আমরা শুরু করি। তো যেহেতু আজকে আমাদের লাস্ট দিন, আমি তোমাদের সাথে লাস্ট বারের মতো কি একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই যে আমি তোমাদের সাথে আছি মাহমুদুল হক আদিব, পড়াশোনা করতেছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, বুয়েটে, ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক কৌশল বিভাগে 22 ব্যাচ। আমার এইচএসসি ব্যাচ ছিল 22, কলেজ ছিল নটরডেম কলেজ ঢাকা। ওকে, তাহলে চলো লেকচার শুরু করা যাক। তো এই অঙ্কটা তো আমরা করে ফেলছি, উই হ্যাভ ডান দিস ইন আওয়ার প্রিভিয়াস লেকচার। তো এখন আমরা একবারে অনুশীলনের অঙ্ক করব, 1 থেকে 18, 10.3-এর, আর নমুনা কিছু সৃজনশীল প্রশ্ন দেখব। শুরুতেই আমাদের একটা সৃজনশীল প্রশ্ন আছে। ফার্স্টে আমরা একটু সৃজনশীল প্রশ্ন দেখি, যেটা একটা ইউনিক প্রশ্ন, সুন্দর প্রশ্ন। দেখো, চিত্রে এবিসিডি একটি বর্গক্ষেত্র। এই যে এবিসিডি যেটা আছে, বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র আছে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। ঠিক আছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। আমাদের বলছে অর্ধবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। অর্ধবৃত্তের ব্যাসার্ধও যা, বৃত্তের ব্যাসার্ধও তাই। এখন খেয়াল করো, বৃত্তের ভিতর যেহেতু একটা বর্গক্ষেত্র আছে, তার মানে তুমি বুঝতেছো এই কোণটা কত, বর্গের প্রত্যেকটা কোণ কত, বর্গের প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি। এইটা যদি 10 সেন্টিমিটার হয়, এই বাহুটাও কত, 10 সেন্টিমিটার। আর এইটা হচ্ছে বিসি, হচ্ছে বর্গের কর্ণ। বিসি সমান কর্ণ, কার কর্ণ? বর্গের। এই বিসি হচ্ছে বর্গের কর্ণ, যেটা দেখো কেন্দ্র দিয়ে পাস করছে। বর্গের কর্ণ, বৃত্তস্থ বর্গের কর্ণ কিন্তু কেন্দ্র দিয়ে পাস করবে। এটা মনে করো আমাদের ও বিন্দু। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা বের করি, দেওয়া আছে বর্গের বাহুর দৈর্ঘ্য। বর্গের বাহুর দৈর্ঘ্যকে আমরা এ বললাম, এ সমান 10 সেন্টিমিটার। তোমাদের কি মনে আছে বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? বর্গের কর্ণ বিসি এর দৈর্ঘ্য
সমান √2a। এটা কি মনে আছে তোমাদের? কিভাবে √2a আসে মনে আছে? পিথাগোরাসের উপপাদ্য, 10² প্লাস 10² কে রুট করে দিবা, কি আসবে? √2 ইন্টু 10। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য কি হবে? √2 ইন্টু 10 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ, ওবি সমান ওবি, বৃত্তের ব্যাসার্ধ তুমি বলতে পারো চাইলে ওবি। এই ওবি কি হবে আমাদের? বিসি এর অর্ধেক, BC/2। তাহলে আমাদের অ্যান্সার কি আসবে? √2 ইন্টু 10/2 মানে কত? 5√2 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 5√2 সেন্টিমিটার। এইটা আমাদের অ্যান্সার। নাহিয়ান, ভেরি গুড। নাহিয়ান আমাদের উত্তর দিছে। আদ্রিতা সম্ভবত যাবে। 5√2 হচ্ছে আমাদের অ্যান্সার। এনসি মানে হচ্ছে ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং, আমার সাবজেক্টের নাম আর কি। ওকে, ম্যাটেরিয়াল সায়েন্স হচ্ছে এটা। এরপরে দেখো, অর্ধবৃত্তের ব্যাসার্ধ আমরা বের করে ফেলছি, আশা করি বুঝতে পারছো। তো এইভাবে তুমি চাইলে বের করে ফেলতে পারো, অথবা তুমি কিন্তু এই বিসি এর দৈর্ঘ্য পিথাগোরাসের উপপাদ্য দিয়েও বের করতে পারতা। বিসি সমান কি হবে? এই বিসি এর দৈর্ঘ্য AB² প্লাস AC²। ত্রিভুজ এবিসি এ বিসি কিন্তু তার অতিভুজ, এ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কি আসবে? √10² প্লাস 10²। মানে আমরা কি বলতে পারি? √2 ইন্টু 10²। 10² কয়টা আছে? 2টা। তার মানে কি আসবে? 10√2 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধটা আমাদের কি হবে? ব্যাসার্ধ আর হবে 10√2 ডিভাইডেড বাই 2, মানে 5√2 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করতেছি তোমাদের কাছে ক্লিয়ার। আমরা দুইভাবেই সলভ করে দিছি। এবার দেখো বলছে, আচ্ছা এটা আমরা কিসের ক্ষেত্রফল বের করছি? বৃত্তের, মানে বৃত্তের। কিন্তু এ নাম্বারে দেখো আমাদের বলছে অর্ধবৃত্তগুলোর ক্ষেত্রফল বের করতে, মানে অর্ধবৃত্তের ব্যাসার্ধ বের করতে। এখানে অর্ধবৃত্ত কোনগুলো আছে বলো দেখি? এখানে এক্স্যাক্টলি অর্ধবৃত্ত আছে কোনগুলা? তোমরা একটু জানাও ঝটপট। এখানে অর্ধবৃত্ত হচ্ছে এইগুলা, খেয়াল করো। এখানে কিন্তু আমাদের কমন মিস্টেক হয়। অর্ধবৃত্তগুলো কিন্তু এই যে এইগুলা, এইটা একটা অর্ধবৃত্ত, এইটা একটা অর্ধবৃত্ত, এইটা একটা অর্ধবৃত্ত। প্রশ্নে আমাদের আরো ক্লিয়ারলি মানে এক্সপ্লেন করে দেওয়া উচিত, দেয়া না থাকলেও ধরে নিবা এগুলো হচ্ছে আমাদের অর্ধবৃত্ত। আর এই যে একটা সাদা অংশ, এটাকেও আমরা একটু অন্য কালি দিয়ে দিই। এইগুলো হচ্ছে আমাদের সকল অর্ধবৃত্ত, এগুলো অর্ধবৃত্ত। ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি এ নাম্বার সলভ করি নাই, আমরা বড় বৃত্তের যেই ব্যাসার্ধ সেটা বের করছি। এখন এ নাম্বারের জন্য দেখো, অর্ধবৃত্ত হচ্ছে এবি, অর্ধবৃত্তগুলো হচ্ছে এবি, বিডি, সিডি ও এসি, এগুলো হচ্ছে অর্ধবৃত্ত। তাহলে দেখো তোমার এসি হচ্ছে কি? এসির কথা যদি চিন্তা করো, বা এবির কথা যদি চিন্তা করো, এবি হচ্ছে অর্ধবৃত্তের ব্যাস। এবি কি? অর্ধবৃত্তের ব্যাস। তাহলে অতএব আমরা কি লিখব? অতএব অর্ধবৃত্তের ব্যাসার্ধ কি হবে? অর্ধবৃত্তের ব্যাসার্ধ হবে AB/2, মানে 10/2। এবির ভ্যালু 10 দেওয়া আছে, 5 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের এ নাম্বারের অ্যান্সার। শুরুতে আমরা যেটা করছি, আমাদের যে বৃত্ত আছে, বড় বৃত্তটা ABDCA, এই বৃত্তের আমরা ব্যাসার্ধ বের করে রাখছি, কারণ আমাদের কাজে লাগবে। ওকে, এরপরে চলো আমরা বি নাম্বার সলভ করি। বি নাম্বারটা আমরা সলভ করে ফেলবো। বি নাম্বারে দেখো আমাদের বলছে কি? অর্ধবৃত্তগুলোর মোট ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের এখানে অর্ধবৃত্ত আছে কতগুলা? মোট 4টা। এখানে 4টি অর্ধবৃত্ত বিদ্যমান।
যাদের ব্যাসার্ধ, সবগুলোর ব্যাসার্ধই কিন্তু সেম, যাদের ব্যাসার্ধ খেয়াল করো আমরা কিন্তু বের করছি ব্যাসার্ধ কত, যাদের ব্যাসার্ধ আর সমান 5 সেন্টিমিটার, ক নাম্বার হতে, কত এ থেকে, এ হতে পাই, সাইড নোট দিয়ে দিবা। তাহলে দেখো তো ভাইয়া অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে। অতএব একটি অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটা কত আসবে, পাই ইন্টু 5 স্কোয়ার মানে 25 পাই বর্গ সেন্টিমিটার। অর্ধবৃত্ত আছে কতগুলা, 4টা। অতএব 4টি অর্ধবৃত্তের ক্ষেত্রফল চার ইন্টু 25 পাই, 25 পাই বর্গ সেন্টিমিটার। তাহলে কত আসবে তোমার, দেখো 4 25 100 পাই বর্গ সেন্টিমিটার। এখন পায়ের ভ্যালুটা তুমি এখানে বসায় দাও, যেটা উত্তর আসবে সেটাই আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। ওইভাবেও করা যায়, ওটাতে আমরা আসতেছি। আমাদের কে বলছে এটা, তাসিন। তাসিন তোমার ওই প্রসেসে আমরা আসতেছি, চিন্তা করার কোনো কারণ নেই। 314.159 বর্গ সেন্টিমিটার, প্রায় লিখে দিবা। এখন দেখো আমরা আগে কিভাবে অঙ্ক করতাম, বিকল্প এইভাবে বের করা যায় না। অর্ধবৃত্তের যে ক্ষেত্রফল, মানে এই ক্ষেত্রফলগুলো আমার কাছে জানতে চাইছে, এই ক্ষেত্রফলগুলো আমি কিভাবে বের করতাম বলো তো। এই ক্ষেত্রফলগুলো আমি বের করতাম টোটাল বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ বর্গের ক্ষেত্রফল। তাইলে অর্ধবৃত্তগুলোর ক্ষেত্রফল, এটাকে আমরা কি বলতে পারি, বৃত্তের ক্ষেত্রফল মাইনাস বর্গের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল মাইনাস বর্গের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার। এই আর বলতে আমরা বোঝাচ্ছি এই আরটা, বৃত্তের ব্যাসার্ধ 5√2 মাইনাস বর্গের ক্ষেত্রফল কি, স্মল এ স্কোয়ার। পাই ইন্টু আমাদের কি আসবে 5√2 মাইনাস 10 স্কোয়ার। তাহলে কত আসে চলো দেখি তো, পাই ইন্টু 5√2 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। এক সেকেন্ড, পাই আর, আর এর ভ্যালু আমরা বের করছি 5√2, 5√2, তাহলে পাই ইন্টু 5√2 স্কোয়ার 50 পাই মাইনাস বর্গের ক্ষেত্রফল হচ্ছে 10 স্কোয়ার। ওকে, এইটা আমাদের আসতেছে আর কি 157.079 মাইনাস 100। দেখো 57 এখানে একটু প্রশ্নে একটু ইরর আছে, সেটা আমি তোমাদের সাথে একটু ডিসকাস করতেছি এই বিকল্পের এখানে গিয়ে। 57.079 বর্গ সেন্টিমিটার। এখন তোমাদের একটু ইরোডটা বলি, দুইটা 0.5 কেন হবে, হাফ পাই আর স্কোয়ার হবে কেন। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আচ্ছা অর্ধবৃত্তের ক্ষেত্রফল 2 দিয়ে কোনটা ভাগ করতে হবে, 4টি অর্ধবৃত্ত। ও ইয়েস, 2 দ্বারা ভাগ করা আমাদের, আমরা 2 দ্বারা ভাগ করি নাই, এই যে এখানে অর্ধবৃত্ত না, ইন্টু হাফ হবে, ঠিক আছে। তাহলে 25/2 পাই, তাহলে এখানে 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে যা উত্তর আসছে মানে 50 পাই, 50 পাই, 4টা মিলে আসছে আমাদের 50 পাই। থ্যাংক ইউ যারা যারা বলছো, ধন্যবাদ। আমাদের হচ্ছে বৃত্তের, অর্ধবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার ইন্টু হাফ। তাহলে কত আসে এটা, পাই গুণ 5 স্কোয়ার ইন্টু হাফ। এটা প্রত্যেকটা আসবে আমাদের 39.26। এরপরেও আমাদের প্রশ্নে একটু ইরোর আছে, তোমাদেরকে আমি বলবো যে ইরোরটা আমাদের আছে। এটা এমন না যে আমাদের বইয়ে সমস্যা আছে, এটা সমস্যা একটু আলাদা। 4টা অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমাদের তাহলে কত আসতেছে, 4 ইন্টু
25/2 ইন্টু পাই। এটা আছে দেখো 50 পাই বা হচ্ছে 157.0796 বর্গ সেন্টিমিটার। এখন তোমাদের বলি এখানে অ্যাকচুয়াল অ্যান্সার কোনটা হবে। দুই রকম অ্যান্সার কেন ব্যাখ্যা পাবা। অ্যাকচুয়াল অ্যান্সার কোনটা হবে? স্প্যামিং করে কেডা এরা? আকাশ স্প্যামিং করা বন্ধ করো ভাইয়া। এখানে সমস্যা কোথায় কেউ বলতে পারবা? ওকে, এখানে অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে বিকল্পটা। অ্যাকচুয়াল অ্যান্সার কোনটা? বিকল্পটা। আমাদের প্রশ্নকর্তা আমাদেরকে বলে দিছে এইগুলো হচ্ছে অর্ধবৃত্ত। খেয়াল করো, আমাদের প্রশ্নকর্তা বলে দিছে এইগুলো অর্ধবৃত্ত, বাট এইগুলো যে অর্ধবৃত্ত হবে এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। এগুলো যে অর্ধবৃত্ত হবে, যে আমরা এখানে ধরে নিছি অর্ধবৃত্ত, এটা যে অর্ধবৃত্ত হবে এর কোনো গ্যারান্টি নাই। কেন নাই আমি তোমাদেরকে বলি, একটু ভালো মতো মনোযোগ দিয়ে শুনবা। এখানে প্রশ্নে কিন্তু ত্রুটি আছে, ওটা আমি তোমাদের বুঝাই দেওয়ার জন্য করতেছি। বাট এক্সাক্ট এই অঙ্ক যদি পরীক্ষায় আসে ডেটা সহ, তাহলে উত্তর করবা কিন্তু যেমনে দেখাইছি, ঠিক আছে, প্রথমটা। আর যদি অ্যাকচুয়াল উত্তর জানতে চাও সেটা হচ্ছে এখানে আছে। এই মনে করো একটা বৃত্ত, বৃত্তের মধ্যে তুমি যদি কোনো একটা বর্গ রাখো, বৃত্তের মধ্যে যদি কোনো বর্গ রাখো, দেখো তো কোথাও কি কখনো অর্ধবৃত্ত তৈরি হচ্ছে? এগুলাকে দেখে কি তোমার অর্ধবৃত্ত মনে হচ্ছে কোনোভাবে? এইগুলাকে দেখে কি তোমার অর্ধবৃত্ত মনে হচ্ছে? এটা জীবনেও অর্ধবৃত্ত না, কারণ এইটুকু এমনি যোগ করে দিলে কি তোমার এটা বৃত্ত হয়? বৃত্ত হয়? হয় না। তার মানে বৃত্তস্থ যদি বর্গক্ষেত্র থাকে তাহলে বাকি অংশগুলো কখনোই এক একটা অর্ধবৃত্ত হবে না। আমরা এটার নাম দিতে পারি অর্ধবৃত্ত, ধরো কোনো একটা পারপাসে নাম দিছে, বাট এটা কিন্তু অর্ধবৃত্ত না, এক্সাক্ট অর্ধবৃত্ত না, πr²/2 না, বা এটার ক্ষেত্রফল πr² না। এটার অ্যাকচুয়াল ক্ষেত্রফল কোনটা হবে? এটার অ্যাকচুয়াল ক্ষেত্রফল হবে এইটা, আমি এখানে যেটা করছি 57.079। বাট আমাদের অ্যান্সার এভাবে করা থাকে, ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের গতানুগতিক অ্যান্সার করা থাকে, বাট এক্সাক্ট আমাদের অ্যান্সার হবে এইটা। তো এটা একটা কনফিউজিং প্রশ্ন, আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের কোনটা উত্তর হবে। এগুলো কিন্তু অর্ধবৃত্ত হয় না, একটা অর্ধবৃত্ত না, বাট আমাদের নাম দিছে অর্ধবৃত্ত, ঠিক আছে, নাম দিছে অর্ধবৃত্ত। তার মানে এ নাম্বার অঙ্ক অ্যাকচুয়ালি অর্ধবৃত্ত তো নাই, সো এ নাম্বার অঙ্কের ক্ষেত্রেও কিন্তু আমরা ভ্যালিড কিছু বের করতে পারবো না। বাট যেহেতু আমাদের বারবার তারা দাবি করতেছে অর্ধবৃত্ত, এই জন্য আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল ধরে নিয়ে এভাবে অঙ্কটা করতেছি। এতটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা এখানে কি পাইছি, এইখানে আমরা গ নাম্বারটা করব। গ নাম্বারটা আমরা একদম এক্সাক্ট কারেক্ট ওয়েতে করব। সি নাম্বারটা, এটা আশা করি বুঝতে পারছো। যদি এক্স্যাক্টলি অর্ধবৃত্ত হইতো তাহলে বর্গ এমনি থাকতে পারতো না। ওকে, অঙ্কন তোমারে আবার বলি, দেখো অর্ধবৃত্ত, এটার নাম যে আমি অর্ধবৃত্ত দিছি, বৃত্তের ভিতর যদি একটা বর্গ থাকে, এটা যদি অর্ধবৃত্ত হয় তাহলে বাকি অংশ দেখতে এরকম হবে। মানে এই অংশটাকে রিফ্লেক্ট করে এই পাশে দিবা, মানে বৃত্তের যে একটা অর্ধেক অংশ, বাকি অর্ধেক অংশ কি হয়, এটাকে যদি টেনে এমনি নিচে নিয়ে যাও তাহলে বাকি অর্ধেক অংশ দেখতে এরকম হবে, যেটা বৃত্ত হবে। মনে করো এটা বৃত্ত, বাট এটা তো বৃত্তই না ভাই। মানে এটা তো, এটাকে যদি তুমি অর্ধবৃত্ত দাবি করো তাহলে এটা টেনে নিয়ে আসে এই পাশে নিয়ে আসতে দেখতে এরকম হবে, চোখের মতো হবে, এটা তো বৃত্ত না। সো এখানে কিন্তু প্রশ্নটা টেকনিক্যালি ভুল, এটা একটু মাথায় রেখো। সো আশা করি বুঝতে পারছো। এবার আমরা সি নাম্বার সলভ করবো। সি নাম্বারে বলছে আমাদের এই রং করা অংশের ক্ষেত্রফল কত। এই অংশ, এই অংশ, আরেকটা অংশ তারা রং করছে এইটা, এই রং করা অংশের ক্ষেত্রফল তাহলে কি হবে? রং করা অংশের ক্ষেত্রফল, আমি এক্সাক্ট উত্তর বের করবো সি নাম্বারে। এক্সাক্ট উত্তর তোমাদের বইয়ের সাথে একটু কন্ট্রাডিকশন হইতে পারে, মানে বোর্ড বইয়ের যে আমাদের যে অ্যান্সার ওটার সাথে একটু কন্ট্রাডিকশন হইতে পারে, বাট এক্সাক্ট অ্যান্সার হচ্ছে এটা। দেখো তোমার এটা কত, 10 সেন্টিমিটার। এই যে ব্যাসার্ধ ওয়ে, লেটস সে এটা ওয়ে, আমরা ব্যাসার্ধ কত পাইছিলাম? 5√2 সেন্টিমিটার না? বৃত্তের ব্যাসার্ধ, রং করা অংশের ক্ষেত্রফল আমাদের কি হবে? দেখো একটা রং করা অংশ কি বর্গের ক্ষেত্রফলের অর্ধেক না? বর্গের অর্ধেক প্লাস প্লাস প্লাস, দেখো বৃত্তের ক্ষেত্রফল
মাইনাস বর্গের ক্ষেত্রফল ডিভাইডেড বাই 2, এটা বুঝো। এই ফর্মুলা কই থেকে আসলো? তোমাদেরকে আমি কি বের করে দেখালাম একটু আগে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তো, আকাশ থেকে পড়ার কোনো কারণ নাই। এই যে 4টা অংশের ক্ষেত্রফল আমাদের কি ছিল? এই 4টা অংশের ক্ষেত্রফল এটা ছিল না, 57.079 বর্গ সেন্টিমিটার। এইখানে রং করার ভিতরে ওই 4টা অংশের কয়টা অংশ আছে? 2টা অংশ আছে না? এই বুঝতেছো? 4টা অংশের আমরা ক্ষেত্রফল বের করলাম, বর্গের এই বৃত্তের ক্ষেত্রফল মাইনাস বর্গের ক্ষেত্রফল। ওকে, 4টা অংশের ক্ষেত্রফল ছিল। এইখানে আমাদের লাগবে কয়টা অংশ? এই একটা, এই দ্বিতীয়টা, এই 2টা অংশ লাগবে না? 4টার ক্ষেত্রফল ছিল এটা, বৃত্তের ক্ষেত্রফল মাইনাস বর্গের ক্ষেত্রফল, তাহলে এই 2টার ক্ষেত্রফল কি হবে? 2 দ্বারা ভাগ করে দিতে হবে না? আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো, বর্গের অর্ধেক মানে কি? বর্গের ক্ষেত্রফল হচ্ছে 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2, বর্গের অর্ধেক প্লাস 57.079, 57.079 ডিভাইডেড বাই 2 যত আসবে এটাই আমাদের এক্সাক্ট কারেক্ট অ্যান্সার। 10 স্কোয়ার ভাগ 2। এই ধরনের প্রশ্ন তোমরা কখনোই পরীক্ষায় পাবা না যে এরকম কনফিউজিং থাকে। পরীক্ষায় খুব সুন্দর মতো প্রশ্ন বানায় দেওয়া থাকবে। জাস্ট আমরা একটা দেখাচ্ছি, 78.54 বর্গ সেন্টিমিটার প্রায়। এইটা হচ্ছে অ্যান্সার, যেটা সঠিক সেটার পাশে দেখবে অ্যান্সার লেখা আছে। ওকে, এটা হচ্ছে আমাদের এক্সাক্ট কারেক্ট অ্যান্সার। তো এই ধরনের প্রবলেম থাকলে আমাদের কিন্তু মাঝে মাঝে প্রবলেম সেট করতে গিয়ে কিছু ইরর থাকে। ইররগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। তুমি ঠান্ডা মাথায় চিন্তা করবা, এইটাকে কি অর্ধবৃত্ত আসলে বলা সম্ভব? বৃত্তের মধ্যে যদি একটা বর্গ আমি আঁকি, জ্যামিতিক ভাবেও যদি তুমি আঁকো সম্পাদ্য, একেও তুমি দেখবা এটা অ্যাকচুয়ালি অর্ধবৃত্ত হয় না। অর্ধবৃত্ত আর বর্গ একসাথে কিভাবে থাকে আমি তোমাকে দেখাচ্ছি। এই মনে করো একটা বর্গ, এইটা একটা বর্গ। আমরা এটা নতুন পেজে দেখাই, অর্ধবৃত্ত প্লাস বর্গ, অর্ধবৃত্ত প্লাস বর্গ, এক্সাক্ট চিত্র যে এটা দেখতে কেমন হবে, এটা দেখতে কেমন লাগবে। এটা কি বর্গ হইছে? মনে করো বর্গ হইছে, এই একটা বর্গ আমাদের। এবার আমি অর্ধবৃত্ত আঁকাবো অনেকগুলা। খেয়াল করো, এই একটা বৃত্ত আঁকাইছি, এই একটা বৃত্ত আমাদের হচ্ছে, একটু বড় করতে হবে বৃত্তটা। এই দেখো একটা অর্ধবৃত্ত, এই একটা অর্ধবৃত্ত, এই উপরের অংশটা একটা অর্ধবৃত্ত। এরপরে মনে করো এইটা একটা অর্ধবৃত্ত। দেখছো, অর্ধবৃত্ত আর বর্গ যদি থাকে এরকম দেখতে হয়। বুঝতে পারছো? মানে এই মাঝখানের এই অংশগুলো থাকবে না, এগুলোকে আমরা একটু গায়েব করে দিই, থাকবে না আর এরা। সরি, আচ্ছা আমরা এই কালি দিয়ে গায়েব না করে এক্সাক্ট এমনি মুছে দিই, পরে ঠিক করে নিব। এ হচ্ছে এমনি অর্ধবৃত্ত থাকতে পারে। বুঝতে পারছো কাহিনী? অর্ধবৃত্ত এইগুলারে বলা হয়, এইগুলাকে আমরা টেকনিক্যালি অর্ধবৃত্ত বলতে পারবো না। বুঝা গেছে? ওকে, চলো আমরা সামনে আগাই। এই প্রবলেমটা আমাদের হয়ে গেল। তো এটা একটু কনফিউজিং ছিল, বাট আমরা সামনে থেকে একদম পারফেক্ট প্রবলেম বানানো যেটা, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো এটা একটু মাথায় রেখো। ওকে, এটা দেখানোর জন্য তোমাদের ছোটবেলা থেকে যাতে সতর্ক থাকো। এবার দেখো, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং সিকিউ। এখানে কি আছে? এখানে বলছে একটা সিলিন্ডারের উচ্চতা 8 সেন্টিমিটার, মানে এইচ হচ্ছে 8, ভূমির ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার, এবং সিলিন্ডারের ভেতরে একটি বৃত্ত আছে। সিলিন্ডারের ভেতরে কি আছে? একটা বৃত্ত আছে, যেখানে বৃত্তের ব্যাসার্ধ সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধের সমান। ঠিক আছে? তার মানে এই ভেতরকার বৃত্তের ব্যাসার্ধ কত? 6 সেন্টিমিটার বলে দিছে। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। এ নাম্বার খুবই সহজ। এ সমান কি আসবে? পাই আর স্কোয়ার। তাহলে পাই ইন্টু 6 স্কোয়ার, তার মানে 36 পাই বর্গ সেন্টিমিটার।
36 পাই বর্গ সেন্টিমিটার। এ নাম্বার আমাদের শেষ। বি নাম্বার, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা কি জানি, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। ওকে, তাহলে 2 পাই ইন্টু আর এর ভ্যালু কত, আর হচ্ছে 6, এইচ কত 8, এটা যত আসবে তত বর্গ সেন্টিমিটার। 2 পাই আর হচ্ছে 6 ইন্টু 8, 96 পাই। আমরা বলতে পারি 96 পাই, অথবা আমরা বলতে পারি 301.6 বর্গ সেন্টিমিটার। প্রায় কথা লিখলে তুমি যেটা লিখছো এটাই সঠিক, দশমিকের পর, সমস্যা নেই। ওকে, এখন এটা তো আমি এক লাইনে করে ফেলছি, তোমরা কি এক লাইনে করবা? না, তোমরা লিখবা দেওয়া আছে সিলিন্ডারের উচ্চতায় এইচ সমান 8 সেন্টিমিটার, ভূমির ব্যাসার্ধ আর সমান 6 সেন্টিমিটার। আমরা জানি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, এরপরে এইগুলা বসাবা, ঠিক আছে? তাহলে 4 মার্ক পাবা। আমার মতো এভাবে করলে কিন্তু 2 মার্কও পাবা না। হ্যাঁ, আজফার 2 পাই আর এইচ হচ্ছে সূত্র, আমরা গত ক্লাসেই দেখছি, আজকেই একটু আগে দেখে আসছি। 2 পাই আর এইচ বক্রতলের ক্ষেত্রফলের সূত্র ভাইয়া। আগের ক্লাস করে যদি না করে যদি এই ক্লাসে আসো, তাহলে খুব সুন্দর মতো আগের ক্লাসে চলে যাও। রেকর্ডিংটা এখনো আছে পোর্টালে, গিয়ে দেখে ফেলো। এখন যদি এই ক্লাস করো, আগের ক্লাস না করে এসে কোনো লাভ নাই ভাইয়া। ওকে, গ নাম্বার, আমাদের আদ্রিতা আগেই গ নাম্বারের উত্তর বলে দিছে। এখন গ নাম্বার দেখো কি বলছে। গ নাম্বারে বলছে সিলিন্ডারের অনধিকৃত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। সিলিন্ডারের অনধিকৃত অংশের ক্ষেত্রফল। সিলিন্ডারের অনধিকৃত অংশ কোনটা? দেখো, ভিতরে বৃত্ত আছে, একটা বৃত্ত আছে যেখানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধের সমান। ওকে ওকে, ঠিক আছে। তাহলে দেখো, অনধিকৃত অংশ কোনগুলা? যেখানে যেখানে বৃত্ত ক্ষেত্রটা যেখানে নাই, ঠিক আছে, যেখানে যেখানে বৃত্ত ক্ষেত্রটা নাই। তাহলে আমরা এখন কিভাবে এটা বের করতে পারি? দেখো, আমাদের সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল কি? সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা মনে আছে? 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। ওকে, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এখন দেখো, এখানে যদি মানগুলো বসাও, 2 ইন্টু পাই ইন্টু আর এর ভ্যালু কত? 6, 6 প্লাস 8 কত আসে? চলো তো আমরা দেখে ফেলি, এটা আমাদের কত আসবে। এটা আসবে 527.78 বর্গ সেন্টিমিটার। এরপরে ভিতরে বৃত্ত আছে না, বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু 6 স্কোয়ার, 36 পাই বর্গ সেন্টিমিটার। অতএব অনধিকৃত অংশের ক্ষেত্রফল সমান কি হবে? 527.78 মাইনাস 36 পাই। দেখো তো এটা কত আসে? 414.7 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, 414.7 বর্গ সেন্টিমিটার। দেখো তো বুঝছো কিনা? অনধিকৃত মানে বৃত্ত যেখানে নাই, মানে বৃত্ত একটা জায়গা খেয়ে ফেলছে না সমগ্র তল থেকে, তো ওই সমগ্র তলে যেই অঞ্চলে বৃত্ত নাই সেই অঞ্চলের ক্ষেত্রফল। তোমাদেরকে আরেকটু বলি, এই যে প্রশ্নটা বানাইছে এইটার মধ্যেও কিছু ত্রুটি আছে, বাট ওই ত্রুটিটা একটু বড় হলে জানতে পারবা। ঠিক আছে, আপাতত মনে রাখবা এমনি অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এটাই আমাদের উত্তর, মনে রাখবা। হ্যাঁ, এটাই আমাদের উত্তর, মনে রাখবা। বাট ক্লাস 9-এ উঠলেই তুমি শিখে যাবা যে আসলে ওই দিন ফিরে আসবা আবার এই প্রবলেমে। হ্যাঁ, 9-এ তো কদিন পরে উঠবা, 9-এর পরে কদিন পরে উঠবা, তো 9-এর যখন
একটু ভালো পরিমাণ পড়াশোনা করে ফেলবা 9-10-এ, তখন বুঝতে পারবা আসলে এই প্রবলেমের এই প্রশ্নটার ভিতরে কোথায় একটু ঝামেলা ছিল। তো অতটুকু আপাতত আমরা ওভারলুক করে যাচ্ছি। এটার অ্যান্সার হচ্ছে এটা কারেক্ট, বাট একটু ত্রুটি আছে, ওটা পরে জানতে পারবা। স্পয়লার হচ্ছে আমাদের ভলিউম জানা লাগবে, ভলিউম, আয়তন, আয়তন দিয়ে অঙ্ক করতে হবে। আর আমাদের হচ্ছে বৃত্ত না, আমাদের লাগবে হচ্ছে ফুটবল, মানে মানে হচ্ছে গোলক। গোলক তো চিনো, গোলক বা হচ্ছে সিলিন্ডার, এদের আয়তন দিয়ে অঙ্ক করলে ওই অঙ্কগুলো এক্স্যাক্ট পারফেক্ট হয়। ঠিক আছে, এই টাইপের অঙ্ক। তো আমরা এটা কিন্তু করছি ক্ষেত্রফল দিয়ে, কারণ আমাদের সিলেবাসে ক্ষেত্রফল আছে। তো আমাদের সিলেবাস অনুসারে আমরা 100% কারেক্ট, সমস্যা নেই। বাট আয়তনটা হচ্ছে আরো এক্স্যাক্ট জিনিস, তো ওটা আমরা পরে পড়বো। হ্যাঁ, 2D 3D নিয়ে ত্রুটি, ওটা আমরা পরে দেখবো, সমস্যা নেই, এটা নিয়ে টেনশন করো না। ওকে, চলো আমরা সামনে আগাই। আশা করি এটা আমাদের ক্লিয়ার। এবার চলো দেখো বলছে কি, বৃত্তের অভ্যন্তরে অবস্থিত একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, বৃত্তটির ক্ষেত্রফল কত? এটা খুবই সহজ। তোমাদেরকে তাও আমি একটু আকায়ে দিয়ে একটু বোঝাচ্ছি। মনে করো বৃত্তের ভেতরে একটা বর্গক্ষেত্র আছে, এই মনে করো একটা বর্গক্ষেত্র এ বি সি ডি। এই বর্গক্ষেত্রের কিন্তু একটা কর্ণ আছে। এই কর্ণের দৈর্ঘ্য কত দিছে? 14 সেন্টিমিটার। তুমি জানো বৃত্তের কর্ণ কিন্তু, মানে বর্গের কর্ণ, বৃত্তস্থ বর্গের কর্ণ কিন্তু এটা কি হয়? বৃত্তের ব্যাস হয়। এটা কিন্তু ব্যাস। তাহলে অতএব ব্যাস সমান কত? 14 সেন্টিমিটার। অতএব ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আর সমান হবে 14/2 সেন্টিমিটার, মানে 7 সেন্টিমিটার। অতএব বৃত্তের ক্ষেত্রফল কত? অতএব বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার সমান পাই ইন্টু 7 স্কোয়ার, 7 7 49 পাই বর্গ সেন্টিমিটার, 49 পাই বর্গ সেন্টিমিটার। ওকে, এটা আমরা একটু ক্যালকুলেটর দিয়ে দশমিকে প্রকাশ করি। 153.94 বর্গ সেন্টিমিটার। প্রায় লিখতে ভুলো না, প্রায় লিখে দিও, প্রায়। ওকে, বুঝতে পারছো তো? তোমার কিন্তু চিত্র আঁকানোর দরকার নাই, তুমি যদি বুঝো। তোমার জাস্ট ভিজুয়ালাইজ করার জন্য বললাম যে বৃত্তের ভিতর যদি কোনো বর্গ থাকে, তাহলে ওই বর্গের কর্ণ হবে হচ্ছে আমাদের বৃত্তের কি? ব্যাস। ওকে, কারণ এটা 90 ডিগ্রি, এই জন্য এটা আমাদের কি? আমাদের ব্যাস হবে। ওকে, চলো আমরা সামনে আগাই। সামনে দেখো আমাদের একটা এমসিকিউ আছে, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এটা। দেখো, কোনো সমতলে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়, এটা সত্য কথা। সত্য। কিভাবে সত্য? এই মনে করো দুটা নির্দিষ্ট বিন্দু আছে, এই দুটা নির্দিষ্ট বিন্দুকে যদি তুমি ব্যাস ধরো, তাহলে একটা বৃত্ত আঁকাইতে পারবা। এটা মনে করো এই দুটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, ধরে নাও বৃত্ত। এরপরে আরেকটা বৃত্ত এরকম হইতে পারে, আরেকটা বৃত্ত অনেক বড় হইতে পারে, ঠিক আছে? আরেকটা বৃত্ত আরো বড় হইতে পারে, মানে এগুলো মনে করো বৃত্ত হচ্ছে। তো এরকম অসংখ্য বৃত্ত আঁকা যায়। তো আমি একটু সুন্দর করে আঁকাই দুইটা বিন্দু নিয়ে। এই মনে করো দুটা বিন্দু নিলাম, দুটা বিন্দু নিয়ে আমরা কোটি কোটি বৃত্ত আঁকাইতে পারবো। এই মনে করো একটা বৃত্ত, যে বৃত্ত এই দুইটা বিন্দু দিয়ে যাবে। এই দেখো একটা গেছে। আরেকটা বৃত্ত নিলাম, এই দুই বিন্দু দিয়ে গেছে, গেছে। আরেকটা বৃত্ত নিলাম, এই দুই বিন্দু দিয়ে গেছে, দেখো গেছে। আরেকটা বৃত্ত নিলাম, এই দুই বিন্দু দিয়ে গেছে, দেখো ভাইয়া গেছে। এই যে গেছে, এই দুই বিন্দু দিয়ে কিন্তু পাস করছে, আমাদের এই দুই বিন্দু দিয়ে কিন্তু পাস করছে। তাহলে বুঝতেই পারতেছো যে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়। এরপরে সমরেখ নয় এমন তিনটি বিন্দু দিয়ে কেবল একটি বৃত্ত আঁকা যায়। খেয়াল করো, তিনটি বিন্দু নিব আমি। সমরেখ নয় মানে কি? একই রেখার উপরে নেই। এই তিনটা বিন্দু কি একই রেখার উপরে আছে? তিনটা বিন্দু কি একই রেখার উপরে আছে? নাই। সমরেখ বিন্দু কারা? সমরেখ হচ্ছে যদি তিনটা বিন্দু একই রেখার উপর থাকে। এই তিনটা বিন্দু দিয়ে কোনো বৃত্তই আঁকাইতে পারবে না, মানে এই তিনটা বিন্দু দিয়েই যায় এমন কোনো সিঙ্গেল বৃত্ত আঁকাইতে পারবে না। কিন্তু দেখো তিনটা বিন্দু সমরেখ না, এই বিন্দু দিয়ে দেখি আমরা কোনো বৃত্ত যাই কিনা। আমরা একটু চেষ্টা করি বানানোর। এক চেষ্টায় সফল হয়ে গেলে খুব খুশি হইতাম, বাট একটুর জন্য হয়নি, এর জন্য একটু কষ্ট পেয়েছি। দেখো, আর এই বৃত্তটা বাদে আর কোনো বৃত্ত তুমি আঁকাইতে পারবা না যারা এই তিনটা বিন্দু দিয়ে যাবে। আসো আমরা একটু চেষ্টা করে দেখি। আমরা একটু চেষ্টা করে দেখি যে এই তিনটা বিন্দু দিয়ে যাই আরেকটা বৃত্ত, মানে এই ব্যাসার্ধ বাদে
আরেকটা বৃত্ত যদি আমি আঁকাই, দেখো এই দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে কিন্তু এই বিন্দুকে টাচ করতেছে না। তুমি এখন বলতে পারো ভাই বৃত্তের সাইজটা একটু ছোট বড় করেন, এই যে ছোট করলাম, দেখো তাও হচ্ছে না। দেখছো দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, এখন এই দুইটা দিয়ে যাচ্ছে, ওইটা দিয়ে যাচ্ছে না। দেখি তো আর একটু এই পাশে সরাই, আর একটু বড় করি, বড় করে দেখি হয় কিনা। বড় করলে তো হবে না, তুমি বুঝতেছো ওই দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, বাট এই বিন্দু দিয়ে যাচ্ছে না। তার মানে বুঝছো তিনটা বিন্দুর কথা যদি বলে সমরেখ না হয় তাহলে কেবল একটি বৃত্ত আঁকা যায়। এটা সারা জীবন মনে রাখবে এই এমসিকিউটা। এই দুইটা পয়েন্ট, 1 নাম্বার পয়েন্ট আর 2 নাম্বার পয়েন্ট সারা জীবন মনে রাখবা, সারা জীবন, হোল লাইফ। তারপর দেখো 3 নাম্বার, একটি সরলরেখা কোনো বৃত্তকে দুটির বেশি বিন্দুতে ছেদ করতে পারে। একটি সরলরেখা দুটো বৃত্তকে নাকি দুটোর বেশি বিন্দুতে ছেদ করতে পারে? কোনোদিনও পারে না, এমন কোনো সরলরেখা নাই। যে সরলরেখাও আঁকাও সর্বনিম্ন একটা বিন্দুতে স্পর্শ করবে, সর্বোচ্চ দুইটা বিন্দুতে ছেদ করবে, এর বেশিতে ছেদ করা অসম্ভব। এটা আমরা একটা প্রমাণও দেখছিলাম, মনে পড়ে কিনা। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অপশন এ। আশা করি বুঝছো, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ ছিল। এই যে সর্বোচ্চ দুইটা বিন্দুতে ছেদ করবে, এ বি, এটা মনে করো সি স্পর্শ করছে দুইটা বিন্দু। ওকে, সামনে আগাই। দেখো বলছে 2r ব্যাসার্ধ, ব্যাসার্ধের ভ্যালু কত? 2r। বৃত্তের পরিধি 4 পাই আর একক। তাহলে পরিধি কি হবে? দেখো পরিধি সমান 2 পাই ইন্টু ব্যাসার্ধ। এটা কিন্তু অ্যাকচুয়াল ফর্মুলা। 2 পাই, ব্যাসার্ধ কত দেয়া আছে? 2r, তাহলে কি হবে? 4 পাই আর। তার মানে 1 নম্বরটা সঠিক। ব্যাস, দেখো ব্যাস কি ব্যাসার্ধের দ্বিগুণ না? ব্যাস তাহলে কত হবে? 4r। ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে পাই ইন্টু ব্যাসার্ধ হচ্ছে 2r, তার স্কোয়ার, তাহলে কত আসবে? পাই ইন্টু 4r স্কোয়ার, তাহলে 4 পাই আর স্কোয়ার। তার মানে আমাদের 3 নাম্বার ভুল, 1 ও 2 কারেক্ট। অনেকে উত্তর দিছো, ভেরি গুড। 1 ও 2 কারেক্ট ভাইয়া। ব্যাস 4r একক, পরিধি 4 পাই আর একক, ক্ষেত্রফল হচ্ছে পাই 4r স্কোয়ার। ওকে, 1 ও 2 কারেক্ট, অপশন বি না। বৃত্তের আয়তন নাই। বৃত্ত একটা 2 ডাইমেনশনাল জিনিস, বৃত্তের কোনো আয়তন নাই, আজগুবি প্রশ্ন করা যাবে না। ওকে, সামনে আগাই। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যায়ের দূরত্ব কত সেন্টিমিটার? এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো তোমরা অনেকে জ্যা নিয়ে ইন্টারেস্টেড ছিল, জ্যায়ের দৈর্ঘ্য, তো আমরা চলে আসছি। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যায়ের দূরত্ব কত? 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যায়ের দূরত্ব কত সেন্টিমিটার? ব্যাসার্ধ যদি 3 সেন্টিমিটার হয়, দেখি কারা কারা উত্তর দিছে আগে একটু দেখি। অনেকে ডি বলছে। ব্যাসার্ধ আর সমান 3 সেন্টিমিটার, তাহলে ব্যাস কত ভাই একটু চেক করো তো। 3 গুণ 2, 6 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটারের যে জ্যা, এন এটা কে? এ হচ্ছে ব্যাস। তাহলে এই যদি কেন্দ্র হয়, এইটা হচ্ছে 6 সেন্টিমিটার বিশিষ্ট জ্যা, 6 সেন্টিমিটার জ্যা। কেন্দ্র থেকে দূরত্ব কত? এ তো কেন্দ্র দিয়েই যাচ্ছে, তার মানে কেন্দ্র থেকে তার দূরত্ব কত? 0। অনেকে উত্তর দিছো, ভেরি গুড। এটা হবে আমাদের 0। কারেক্ট অ্যান্সার কি হবে? 0। ওকে, আশা করি বুঝতে পারছো। তো আগে এই অঙ্ক ফর্মুলায় বসানোর আগে তোমরা একটু চেক করে নিবা যে কি ঘটনা ঘটে, এটা আসলে ব্যাস কিনা, ওই যেটা ব্যাস কিনা। তোমাদেরকে যদি এখন প্রশ্ন করি, এই প্রশ্নটা আমরা একটু পরে করি, সমস্যা নেই, একটু পরে আমরা দেখবো। দেখো একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত? একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত? আর সমান 1 সেন্টিমিটার বা 1 ইউনিট, 1 একক। তাহলে ক্ষেত্রফল কি হবে? এ পাই ইন্টু আর স্কোয়ার, মানে 1 স্কোয়ার, তাহলে পাই বর্গ একক। তাহলে অ্যান্সার কোনটা? সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আমাদের কাছে ক্লিয়ার। এবার যদি সামনে আগাই, সামনে দেখো বলছে কোনো বৃত্তের পরিধি 23 সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত? তাহলে দেখো পরিধি 2 পাই আর সমান 23 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ আর সমান কি হবে? 23/2 পাই। তাহলে বসাও কত হয়? 23 ডিভাইডেড বাই 2 পাই। এটা আছে 3.66 সেন্টিমিটার প্রায়, 3.66 সেন্টিমিটার প্রায়। ওকে, বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর যদি আমরা আগাই, দেখো বলছে তোমাদের জন্য একটা কুইজ, এটা তোমরা সলভ করো, তারপর আমি সলভ করব। ওকে।
ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এটা হচ্ছে আমাদের বইয়ে উত্তর দেওয়া আছে সি, যেটা হচ্ছে ভুল। তো তোমরা যারা যারা 29% মানুষজন সি দাগাইছো, তারা কিন্তু ভুল দাগাইছো। এখন এত শতাংশ মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা হচ্ছে বই দেখে হুবহু দাগাই দিছে, সেটা কিন্তু খুবই খারাপ। এই জন্য ইচ্ছা করে আমি এই প্রশ্নটা রাখছি, সি হচ্ছে আমাদের ভুল উত্তর। তো এই কাজ করা যাবে না ভাইয়া, আজকে লাস্ট ক্লাস, আজকেও এই কাজ করতেছো, এটা করা যাবে না। দেখো এই অঙ্ক কিন্তু আমরা অনেক করছি, যে 3 সেন্টিমিটার 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এক কেন্দ্রিক বা সমকেন্দ্রিক, তার মানে দুটা বৃত্তের কেন্দ্র ঠিক একই জায়গা, দুটা বৃত্তের কেন্দ্র ঠিক সেম জায়গা, একটা হচ্ছে 3, আরেকটা কত 2, এটা হচ্ছে 2, আরেকটা হচ্ছে 3 সেন্টিমিটার। বলছে বৃত্তদ্বয়ের পরিধিদ্বয়ের মাঝখানের অংশের ক্ষেত্রফল কত বর্গ একক। এটা খুবই সহজ, পাই ইন্টু 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। বড় বৃত্তের ক্ষেত্রফল পাই ইন্টু 3 স্কোয়ার মাইনাস ছোট বৃত্তের ক্ষেত্রফল পাই ইন্টু 2 স্কোয়ার। এই দুটাকে বিয়োগ করে দিলে তুমি অ্যান্সার পেয়ে যাবা কত, 3 তিরিককে 9 মাইনাস 2 দুগুণা 4, তার মানে 5 পাই। তাহলে অ্যান্সার হবে কি, ডি। ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা যদি দেখি, আমাদের ফার্স্ট হয়েছে ইয়াসিন, তারপরে ইনান, তারপরে সানজানা তৌহিদ, মোসাম্মদ সানজানা তৌহিদ, তারপরে রোপ, ইফাজ, সূর্য, রাজদীপ, অনেকদিন পর রাজদীপ আসছে লিডার বোর্ডে, তারপরে আইয়ান, নাবিহা, সিয়াম, তাহিম, ওয়াফি, আইয়ান, আর কি আইয়ান আরও আছে, আর এরপরে হচ্ছে আমাদের সিয়াম লাস্ট। ফার্স্টেস্ট ফিঙ্গার আজকে পাবলিশ করা হবে। সব থেকে আগে সঠিক উত্তর দিছে ইয়াসিন, আর কারা কারা ভুল উত্তর দিছে না বলি। প্রথম 10 জনের ভিতরে শুধু ইয়াসিন সবার থেকে আগে সঠিক উত্তর দিছে। ভেরি গুড ইয়াসিন। ওকে, পড়ালেখা আগে ভাই বনি। এরপরে চলো সামনে আগাই। দেখো কি বলছে, কোনো গাড়ির চাকার ব্যাস, ব্যাস মানে হচ্ছে 2r, 2 গুণ ব্যাসার্ধ, ব্যাস হচ্ছে 38 সেন্টিমিটার হলে 2বার ঘুরে চাকাটি কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। 2বার ঘুরছে মানে কি, একটা গাড়ির চাকা, এই মনে করো চাকা, চাকা 2বার ঘুরছে মানে কি, আচ্ছা এমনি বুঝাইলে বুঝবা না, আমি তোমারে বলি। এই মনে করো একটা রাস্তা, এই রাস্তার উপরে একটা চাকা আছে, বৃত্তাকার চাকা। এই চাকার এই এই মনে করো একটা পয়েন্ট, আমি একটা এক্সাক্ট পয়েন্টের কথা বললাম, এটা একবার ঘুরবে মানে কি, এই পয়েন্টটা এমনে করে গিয়ে উপরে গিয়ে আবার এখানে আসবে না। এটা হচ্ছে একবার ঘোরা, মানে যে পয়েন্ট এখানে ছিল এ পয়েন্টটা এমনে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে এমনে যাইতে যাইতে উপরে যাবে, তারপরে আবার এসে এখানে আসবে। একবার ঘুরছে মানে কি, একবার ঘূর্ণন অর্থ অর্থ 2πr দূরত্ব অতিক্রম। বৃত্তাকার চাকার ক্ষেত্রে একবার ঘুরছে মানে কি, দেখো এই যে এই বিন্দুটা এখান থেকে গিয়ে আবার এখানে চলে আসছে, মানে এমনে গিয়ে এমনে আসছে, তার মানে এই যে এই দূরত্ব বি পয়েন্টটা, এই এ বি সমান হবে হচ্ছে 2πr। এটা যদি আর হয় এ বি হবে কি 2πr। 2বার ঘুরছে, তাহলে কত দূরত্ব অতিক্রম করবে, দূরত্ব সমান 2 গুণন 2πr। তাহলে কত হবে, 2 গুণন 2π ইন্টু 38/2। তাহলে এই 2 2 কাটে, তাহলে কত হবে আমাদের, 38π ইন্টু 2, 76π, মানে 238, 7/6 সেন্টিমিটার প্রায়। ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো যে আসলে ঘুরছে মানে কি, একবার ঘুরে গেছে মানে পরিধির সমান দূরত্ব অতিক্রম করছে না রাস্তা দিয়ে, এই বিন্দুটা পরিধির সমান দূরত্ব অতিক্রম করে রাস্তা দিয়ে, তাহলে 2বার ঘুরলে এত দূরত্ব অতিক্রম করবে। ওকে, তোমরা সবাই ডি বলতেছো, ভেরি গুড। এবার যদি সামনে যাই, দেখো তোমাদের জন্য আরেকটা কুইজ আছে, ভেবে চিন্তে উত্তর দিও, এটার উত্তরও কিন্তু বইয়ে ভুল থাকতে পারে।
ওকে, ঠিক আছে, আমরা তাহলে পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশনটা বলে দিই। এখানে বলছে কি, ও বৃত্তটির কেন্দ্র আর বি সমান 4, বি মানে এই দৈর্ঘ্যটা কত 4। এখন বলছে ওই সমান ওএফ, কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যাগুলা, কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যাগুলা কি হবে, সমান হবে। তাহলে এবি সমান সিডি, এটা প্রথম কথা, কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যাগুলা সমান হবে। এখন এটা যেহেতু লম্ব টানছে উপপাদ্য এক অনুসারে, এই সমান কি হবে, এই সমান হবে আমাদের বি। তাহলে অতএব এবি সমান কি, এবি হচ্ছে এদের অর্ধেক, মানে এবি এর অর্ধেক হচ্ছে এরা, তাহলে এবি সমান 2 ইন্টু বিই, এখান থেকে পাইছি, তাহলে 8 সেন্টিমিটার। তাহলে এবি যদি 8 সেন্টিমিটার হয়, সিডিও কি হবে 8 সেন্টিমিটার। তার মানে এটার উত্তর সঠিক, ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা তাহলে লিডার বোর্ডটা একটু পাবলিশ করি। আমাদের ফার্স্টে আছে আবারও ইয়াসিন। ইয়াসিন, তোমাকে অভিনন্দন। তারপরে ইভান, আকাশ, জাভিদ, জান্নাত, রাফসা, রাভিদ, মুবিন, ওয়ালিউল, ইনান, তোমাদের সবাইকে অভিনন্দন। আরে কাউসার, কি খবর? কাউসার অনেকদিন পর ক্লাস করতে আসছে। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা সামনে আগাই। এখন দেখো আরেকটা কোশ্চেন আমরা সলভ করবো, সিমিলার কোশ্চেন, যে এবি সমান সিডি, এবি আর সিডি সমান, ওই বলছে 3 সেন্টিমিটার, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত? দেখো ওই হচ্ছে 3 সেন্টিমিটার, এবি আর সিডি সমান, বৃত্তটির ব্যাসার্ধ কত বের করতে বলছে। দেখো আমাদের আরো বলা আছে যে বি সমান 4 সেন্টিমিটার, বি হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে এটা যেহেতু লম্ব, তাহলে ব্যাসার্ধ আমাদের কোনটা হবে, ব্যাসার্ধ এটা হবে না পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এটা দেখো লম্ব, এইটাকেও তুমি লম্ব বলতে পারো, এটাকে ভূমি বলতে পারো। তাহলে ওবি সমান আমাদের কি হবে, ওবি স্কোয়ার সমান হবে ওই স্কোয়ার প্লাস বিই স্কোয়ার। ওই কত, ওই হচ্ছে 3, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে অতএব ওবি সমান আসবে √9 প্লাস 16 মানে √25 মানে 5। অ্যান্সার হচ্ছে সি, 5 সেন্টিমিটার। তো পিথাগোরাসের ট্রায়োর কথা তোমাদের মনে রাখতে বলছিলাম, যে 3, 4, 5, তারপরে কত 6, 8, 10, এরকম আছে না আমাদের 5, 12, 13, এগুলো মনে রাখবা। তারপর হচ্ছে 7, 24, 25, এগুলো মনে রাখবা। এটা কিন্তু মুখে মুখে বলে দেওয়া যায় যে 5। ওকে, তাই এটা বোর্ড থেকে জানাই দিবে ভাইয়া। আমি তো বোর্ড না যে আমি জানি, মানে এটা বোর্ড থেকে ডিসিশন আসবে, ঠিক আছে? ততদিন পর্যন্ত ধৈর্য ধরো। ওকে, এরপরে যদি আমরা সামনে আগাই, দেখো বলছে কি এবি গ্রেটার দ্যান সিডি, মানে এবি বড়, এবি এর দৈর্ঘ্য বড় সিডি থেকে। তাহলে কোনটি সঠিক? দেখো এবি যদি বড় হয় অবশ্যই ওই ছোট হবে ওএফ এর থেকে, ওই লেস দ্যান ওএফ, সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কারণ আমরা জানি যদি কোনো জ্যা যত বড় হবে তত কেন্দ্রের কাছাকাছি যাবে। এই জ্যাটা ছোট, এবি সিডি, এটা মনে করো ওই, এটা লম্ব, আর এটা মনে করো ওএফ লম্ব, তাহলে কি হবে ওই লেস দ্যান ওএফ। ওকে, ওই লেস দ্যান ওএফ, এটা আমরা খুব ভালো মতো পড়ছি, সি কারেক্ট অ্যান্সার। এরপরে নিম্ন বর্ণিত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি নির্ণয় করতে বলছে। এটার পরিধি কি হবে 2 পাই ইন্টু 10, তাহলে 20 পাই সেন্টিমিটার। তোমরা ক্যালকুলেট করে নিবা এটা কত আসবে, 2 পাই ইন্টু 14 মানে 28 পাই সেন্টিমিটার। এটা কত আসবে 2 পাই ইন্টু 21 কত হয় 42 পাই সেন্টিমিটার। ক্যালকুলেট করে নিবা, শেষ। এরপরে নিম্নলিখিত বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো পাই ইন্টু 12 স্কোয়ার মানে 144 পাই সেন্টিমিটার স্কোয়ার, পাই ইন্টু 34 স্কোয়ার, যত আসে তত সেন্টিমিটার স্কোয়ার, আরেকটা কি আসবে পাই ইন্টু 21 স্কোয়ার, এত সেন্টিমিটার স্কোয়ার। এগুলো হচ্ছে অ্যান্সার, এগুলো খুব সহজ ছিল। বিতে কি ভুল হয়েছে ভাইয়া, 14 দুগুণা তো 88 হয়, 28 পাই সেন্টিমিটার। ওকে, ঠিক আছে, তোমার ভুল হয়েছে হয়তো। আর এখানে 34 আছে। আচ্ছা ব্যাস, এটার কথা বলতেছো, এটা বাই 2 দিয়ে দিবা, শেষ। থ্যাংক ইউ। এটা কিন্তু ব্যাস দেওয়া আছে, আমি ব্যাসার্ধ পড়ছি। আগেরটাও কি ব্যাস ছিল না? আগেরটা সবগুলো ব্যাসার্ধ, ঠিক আছে। এটাতে ব্যাস দেওয়া আছে, ওভারলুক করা যাবে না। আমি ব্যাসকে ব্যাসার্ধ পরে সলভ করে ফেলছি,
তাহলে এখানে 2 দ্বারা ভাগ করে নিতে হবে, এটা একটু খেয়াল রাখো। যে বলছো থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখো বলছে একটি বৃত্তাকার শীটের পরিধি, বৃত্তাকার শীটের পরিধি এত সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত, শীটের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো পরিধি 2πr সমান 154 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ আর সমান কি হবে 154 ডিভাইডেড বাই 2π সেন্টিমিটার। এটা কত আসে চলো দেখে ফেলি আমরা। 154 ডিভাইডেড বাই 2π 24.51 সেন্টিমিটার প্রায়। ওকে, এটা একটা অ্যান্সার। আর ক্ষেত্রফল এ সমান পাই আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু 24.51 স্কোয়ার, তাহলে এত স্কোয়ার ইন্টু পাই দিয়ে দিলে আমার অ্যান্সার চলে আসতেছে 1887.26 সেন্টিমিটার স্কোয়ার প্রায়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অনেকে উত্তর দিছো, ভেরি গুড। তাহলে আশা করি বুঝতে পারছো, খুবই সহজ প্রশ্ন, সোজা সাপটা সরল সহজ। এবার আমরা সামনে আগাই। সামনে দেখো বলছে কি, একজন মালি 21 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার বাগানের চারিদিকে 2 বার ঘুরিয়ে দড়ির বেড়া দিতে চায়। প্রতি মিটার দড়ির মূল্য এত টাকা হলে তাকে কত টাকার দড়ি কিনতে হবে? দেখো এখানে কি বলছে, এত মিটার ব্যাসার্ধ, তাইলে যেহেতু সে বলছে যে বাগানে বৃত্তাকার বাগানকে চারদিক দিয়ে ঘুরায়ে কি দিবে, বেড়া দিবে, মানে এরকম করে করে সে ঘুরায়ে চারদিক দিয়ে ঘুরায়ে বেড়া দিবে। ঠিক আছে, কয়বার? 2 বার। তার মানে কি, এরকম করে একবার ঘুরবে তারপর আরেকবার ঘুরবে, তার মানে সে পরিধিকে সে কয়বার বেড়া দিচ্ছে? 2 বার। তার মানে এখানে প্রথমে বের করো পরিধি সমান 2πr, এটা কত আসবে? 2 গুণ পাই গুণ 21, তাহলে 42 পাই সেন্টিমিটার। পরিধির দ্বিগুণ মানে 2 বার, যেহেতু সে পরিধিকে ঘুরবে 42 পাই, তাহলে কত হবে? 84 পাই সেন্টিমিটার। 1 মিটারে খরচ কত প্রতি মিটার? 1 মিটারে খরচ 18 টাকা। তাহলে পরিধি কত পাইছো? এটা মিটার, সেন্টিমিটার কেন দিছি? মিটার 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 মিটার। অতএব 84 পাই মিটার এর খরচ, এটা কত আসবে? 18 গুণ 84 পাই, তাহলে কত আসে চলো দেখে ফেলি। 18 গুণ 84 পাই 4750.08 টাকা প্রায়। এত টাকা মাত্র আর কি, খুবই অল্প টাকা। অনেকে সঠিক উত্তর দিচ্ছে, ভেরি গুড। ওকে, 4750.08 টাকা প্রায়। ঠিক আছে, হ্যাঁ জান্নাত ওটা করতে পারো, বাট কথা হচ্ছে যে তোমাদের ক্ষেত্রে বইয়ে আমি যেটা দেখছি, ম্যাক্সিমাম অঙ্ক পায়ের ভ্যালু, তোমাদের বইয়ের ম্যাক্সিমাম অঙ্ক পায়ের ভ্যালু 3.14 দিয়েই করে। সো এইটা দিয়ে তুমি ইউজ করতে পারো। আর প্রশ্নে যদি এটা দেয়া থাকে সবসময় এটা ইউজ করবা। ঠিক আছে, তুমি শুধু পাশে লিখে দিবা যে পায়ের ভ্যালু কত ধরছো, সাইড নোটে লিখে দিবা যে পায়ের ভ্যালু যদি তুমি 3.1416 ধরো তাহলে এটা লিখে দিবা, আর পায়ের ভ্যালু যদি এটা ধরো এটা লিখে দিবা। সাইড নোটে লিখে দিলে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, সাইড নোট দিবা, সাইড নোট। এরপরেও তোমার স্কুলের টিচারকে জিজ্ঞাসা করবা, সম্মানিত শিক্ষককে, যে তিনি কি বলতেছেন যে পরীক্ষায় পায়ের ভ্যালু কত দিয়ে করবা। হ্যাঁ, পায়ের এক্সাক্ট ভ্যালু কিন্তু 3.1416 দিয়ে আমরা অঙ্ক করি, বাট তোমাদেরকে যেটা ধরে অ্যান্সার করতে বলে স্কুলের পরীক্ষায় ওইভাবে অ্যান্সার করবা। বাট উদ্ভাসের পরীক্ষায় তুমি 3.1416 ধরলে কোনো সমস্যা নেই, ওটা ধরলেও সমস্যা নেই। ওকে, এবার দেখো এটা একটা খুব সুন্দর একটা প্রশ্ন। এইখানে আমাদের বলছে নিচের চিত্রটির ক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। এখানে এইগুলো আমাদের অর্ধবৃত্ত, জানো, এইগুলো কিন্তু আমাদের অর্ধবৃত্ত, এইগুলো অর্ধবৃত্ত। তোমাদের পরিসীমা বের করতে বলছে কোনটা জানো? পরিসীমা বলতে এখানে বোঝানো হচ্ছে এই যে আমি যে গোলাপি কালার দিয়ে যেই কি এরিয়াটা মার্ক, মানে যে অংশটা মার্ক করছি না, এটাই হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে দেখো এই অর্ধবৃত্তের ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? 7 সেন্টিমিটার। তো এইগুলোকে আমরা চাইলে বলতে পারি পাপড়ি। এ পাপড়ির পরিধি বা এ পাপড়ির পরিধি কি হবে? 2πr ডিভাইডেড বাই 2, তাহলে কত আসতেছে? পাই ইন্টু আর কত? 7, তাহলে 7 পাই। অতএব
ABCD পাপড়ির পরিধি, এটা কত আসবে 4 × 7 পাই, তাহলে 4 × 7 = 28 পাই, এত সেন্টিমিটার। এটাই অ্যান্সার, 28 পাই সেন্টিমিটার, বা অ্যান্সার যত আসবে তত, 28 পাই। (87.96) এটা হচ্ছে অ্যান্সার। 4 × 7 পরিধি, পরিসীমা নির্ণয় করতে বলছে, তার মানে আমরা এই যে পরিধিগুলো নিব, ঠিক আছে, এই পরিধিগুলো নিব। তাহলে আমাদের আসবে 7 পাই, এরকম আছে 4টা, তাহলে 28 পাই মানে 87.96, এটাই। 7 স্কোয়ার হবে না ভাইয়া, পরিসীমা নির্ণয় করতে বলছে, নট ক্ষেত্রফল, পরিসীমা। সৌভিক, তোমরা যারা উত্তর দিচ্ছ এটা বাদে অন্যগুলা ভুল করতেছো। ওকে, আশা করি বুঝতে পারছো। এগুলো কিন্তু অর্ধবৃত্ত, তোমাদের বর্গ আকারে দেখাইছিলাম, এগুলো হচ্ছে অর্ধবৃত্ত, অ্যাকচুয়াল অর্ধবৃত্ত। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়াল অর্ধবৃত্ত, এগুলো আর কি বলা হয় নাই, মানে এটা তো বুঝতেছো, বর্গের বাইরে দেওয়া আছে না। বর্গ আমাদের অর্ধবৃত্ত হয় না কখন, যখন বৃত্তের ভেতরে একটা বর্গ থাকে, বৃত্তের ভেতরে, আর এখানে বৃত্তগুলো কি আছে, বর্গের বাইরে আছে না, তখন এগুলো কি হবে আমাদের অর্ধবৃত্ত বা পাপড়ি, পাপড়ি বলি আমরা এগুলারে। ওকে, এই যে দেখো বর্গের বাইরে আছে, তার মানে এগুলো অর্ধবৃত্ত। ঠিক আছে, সামনে আগাই। সামনে দেখো, এখানে একটা খুবই সুন্দর ইন্টারেস্টিং প্রবলেম আছে। এখানে বলছে 14 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার বোর্ড থেকে 1.5, দেখো 14 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার বোর্ড, আমি আগে আঁকাই। এই যে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার বোর্ড, এখান থেকে কি বলছে, 1.5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্তাকার অংশ। এবার আমি 1.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটা বৃত্তাকার অংশ আমি এখান থেকে কি করব, কেটে নিছে। দেখো এটা হচ্ছে 1.5, আরো একটা নিছে, (1.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটা বৃত্তাকার অংশ আমাদের কেটে নিছে। এরপরে বলছে কি, 3 সেন্টিমিটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার প্রস্থের একটি আয়তাকার অংশ কেটে নেওয়া হয়েছে। 3 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 1 সেন্টিমিটার প্রস্থের একটা আয়তাকার অংশ কেটে নিছে। এই যে 1 সেন্টিমিটার প্রস্থ দিলাম, একটা আয়তাকার অংশ কেটে নিছে। তাইলে এগুলো হচ্ছে 1.5 আর এটা হচ্ছে 3 সেন্টিমিটার 1 সেন্টিমিটার। এখন আমাদের বলছে আয়তাকার অংশ কেটে নেওয়া হলে বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। বোর্ডের বাকি অংশ কোনটা, দেখো বাকি অংশ এই যে কোনটুকু কেটে নিছি আমরা আগে, তাই দেখো আমরা কেটে নিছি হচ্ছে এইগুলা, এটা কাটছি, এইটা কাটছি, মানে এগুলো আমরা কেটে নিছি বোর্ড থেকে, বোর্ড থেকে এই অংশগুলো আমরা কেটে নিছি। বাকি আছে কি, এই যে যে অংশটা পড়ে আছে সেটা হচ্ছে বাকি। এটা মনে করো আমাদের কেন্দ্র। এই বৃত্তাকার বোর্ডের ব্যাসার্ধ কত, বৃত্তাকার বোর্ডের ব্যাসার্ধ আমাদের, বৃত্তাকার বোর্ডের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল আসবে π14², কারণ ব্যাসার্ধ ছিল কত 14, এটা বৃত্তাকার বোর্ডের ক্ষেত্রফল। তাহলে কত আসবে 14 পাই × 14², এটা আসবে 196 পাই বর্গ সেন্টিমিটার। এবার দেখো কি করছে, এখান থেকে কি কি কেটে নেছে, কেটে নেওয়া অংশের ক্ষেত্রফল আমরা বের করব। কেটে নেওয়া অংশের ক্ষেত্রফল, এটা মনে করো A1, ঠিক আছে, এটা হচ্ছে A1। কেটে নেওয়া অংশের ক্ষেত্রফল A2। A2 সমান কি হবে, দুইটা বৃত্ত, দুটি বৃত্তাকার প্লাস একটি আয়তাকার, তাহলে কত আসবে, দুটা বৃত্তের ক্ষেত্রফল 2 × π × দেখো কত ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কত 1.5 সেন্টিমিটার, এটা স্মল আর 1.5 সেন্টিমিটার, প্লাস আয়তের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এটা কত আসে 2 × π × 1.5² প্লাস 3 × 1, তাহলে 17.14 সেন্টিমিটার স্কোয়ার প্রায়। বলছে কি
বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল। তাহলে বাকি অংশের ক্ষেত্রফল কি হবে? বাকি অংশের ক্ষেত্রফল হচ্ছে a সমান a1 মাইনাস a2। পুরো বোর্ডের ক্ষেত্রফল কত ছিল? 196 পাই মাইনাস 17.14, মানে কেটে নেওয়া অংশ। তাহলে কত আসে? তাহলে আমাদের আসবে 598.62 সেন্টিমিটার স্কোয়ার। আমরা যদি কোথাও কোনো ভুল করে না থাকি তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো দেখি তোমরা বুঝছো কিনা। এটা কিন্তু আমাদের কেন্দ্র। আদ্রিতা, কি অ্যান্সার হবে একটু বলে দাও দেখি। আমাদের সবার উত্তর আসছে এটাই। 592 কই থেকে পাইছো তোমরা? এত সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্তাকার অংশ এবং 3 সেন্টিমিটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার প্রস্থের একটি আয়তাকার অংশ কেটে নেওয়া হলো, বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল কত? আমি হাতে ক্যালকুলেশন করি। দেখি অনেকে দাবি করতেছে, তাদের মনে হচ্ছে কোথাও কোনো এরর আছে। আমি একটু চেক করি, ক্রস চেক করি। 2 ইন্টু পাই ইন্টু 1.5 স্কোয়ার্ড মাইনাস 3 ইন্টু 1। অ্যান্সার এটাই আসবে ভাই। ওকে, অ্যান্সার তো এটাই। তোমাদের প্যারালাল টেক্সট হয়তো কোথাও কোনো মিস্টেক আছে। প্যারালাল টেক্সট দেখে যারা মানে ক্লাস করার সময় প্যারালাল টেক্সট খুলে রাখো, ক্লাস তো প্রায় শেষ, মানে আমাদের তো প্রায় সব মানে ক্লাস তো শেষ হয়ে গেছে পুরো কোর্সের। এটা কখনো করবা না। মানে যখন হচ্ছে তোমার কোনো টিচার পড়াচ্ছেন তখন সে যা পড়াচ্ছেন শুধু সেটা দেখবা। বইয়ে কি আছে ওটা পড়ে, বই তো তোমার কাছে আছেই, বই পড়ে, ঠিক আছে? তা নাহলে তোমারই ক্ষতি হবে, তুমি হচ্ছে কনফিউজড হয়ে যাবে, বুঝছো যে কোনটা সঠিক। ঠিক আছে, বই পড়ে। ওকে, আমরা তাহলে সামনে আগাই। চলো। এটা ফেসের মতো করে ইচ্ছা করে আঁকানো। দেখো বলছে কি 5.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমবৃত্ত ভূমিক বেলনের উচ্চতা 8 সেন্টিমিটার, বেলনটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি ছিল? টু পাই আর আর প্লাস এইচ। তাহলে 2 পাই আর এর ভ্যালু কত? 5.5 সেন্টিমিটার, আর এখানে 5.5 প্লাস কত 8। এটা ক্যালকুলেট করো। পায়ের ভ্যালু কিন্তু 3.14 বসাবা, এখানে পায়ের ভ্যালু কিন্তু দেয়াই আছে। 2 ইন্টু 3.14 ইন্টু 5.5 ইন্টু 5.5 প্লাস 8, 466.3 সেন্টিমিটার স্কোয়ার প্রায়। এটা আমাদের অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা। 466.3। ওকে, তোমাদের অনেকের উত্তর মিলছে, ভেরি গুড। ফর্মুলা কিন্তু মুখস্থ রাখবা। এবার দেখো আমাদের হোমওয়ার্ক ছিল, বাট আমরা হোমওয়ার্কটা এখানে সলভ করাই দিব। আমরা কোনো হোমওয়ার্ক রাখতে চাচ্ছি না, আর কোনো বাড়ির কাজ নেই। দেখো একটি সমবৃত্ত ভূমিক বেলনের ব্যাসার্ধ আর হচ্ছে 4.5 সেন্টিমিটার এবং উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। বেলনটির ভূমির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? খুবই সহজ একটা প্রশ্ন। ভূমির ক্ষেত্রফল কি হবে? ভূমির ক্ষেত্রফল, বেলনের ভূমি কি হয়? বৃত্তাকার, তাহলে তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার্ড। তাহলে পাই ইন্টু 4.5 স্কোয়ার্ড কত আসে? আমার থেকে ভালো তোমরা আগেই বের করে ফেলতে পারবা। 4.5 স্কোয়ার্ড 63.617 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এটা আসে। ইনান, ভেরি গুড ভাইয়া, অভিনন্দন। ওকে, দেখো তোমাদের মিলছে কিনা। ওকে, ঠিক আছে আমাদের। ওকে, যাদের কালকে রেজাল্ট তোমাদের জন্য অবশ্যই দোয়া রইল। প্রায় প্রায় এখানে প্রায়, হ্যাঁ এখানে প্রায় লিখতে হবে, কারণ পায়ের ভ্যালু দেয়া নাই। আগের প্রবলেমে কিন্তু তুমি প্রায় না লিখলেও হইতো, কারণ আগের প্রবলেমে পায়ের ভ্যালু দেয়া ছিল, তারপরে আমরা লিখছি, বাট প্রায় লিখবো। প্রায় না লিখলে যে নাম্বার কাটা খাবে এমন না, বাট লেখাটা ভালো, একটু টিচারের প্রতি আর কি সম্মান প্রদর্শন করা আর কি। তোমার যে টিচার খাতা কাটবেন, মানে খাতা দেখবেন আর কি, তার প্রতি সম্মানের খাতিরে আমরা প্রায় লিখি। ওকে, তোমাদের কোথাও কোনো প্রশ্ন আছে কিনা? আমরা প্রায় লাস্ট স্লাইডে চলে আসছি।
ওকে, এখন আমি কারোর প্রশ্নই দেখতে পাচ্ছি না। প্রশ্ন মানে পুরো একদম উড়ে যাচ্ছে। আচ্ছা, আমার এখানে একটু চার্জ দিতে হবে। আর একটু ভালো কইরো, তবে ভালো রেজাল্ট করছো, সমস্যা নেই। ক্লাস তো ছুটি, তোমরা যারা চলে যাইতে চাও যাইতে পারো, সমস্যা নেই। বাট আমরা বেশ কিছু কথাবার্তা তো বলবোই, যেহেতু আজকে আমাদের লাস্ট ক্লাস। ওকে, তাহলে আমি একটু একটা বিষয় বলি তোমাদের। মানে আমি একটা কথা লিখবো আর কি, তো তার সাথে সাথে আমি একটু কমেন্ট পড়তে থাকি। তো এটা আমার একটা মানে ধরো যে মোটামুটি একটু ভালো লাগা একটা কোট, যে এভরিথিং দ্যাট হ্যাজ বিগিনিং হ্যাজ অ্যান এন্ডিং। মানে যেটা শুরু হয়েছে সেটার শেষ অবশ্যই হবে একদিন না একদিন। তো তো এটার সাথে আমরা কি করব, মানে এটা হচ্ছে আমাদের জ্যাক কর্নফিল্ডের একটা উক্তি। উনি হচ্ছেন আমেরিকান একজন প্রফেসর, মানে একজন টিচার, ঠিক আছে। উনার হচ্ছে উক্তি যে এভরিথিং দ্যাট হ্যাজ বিগিনিং হ্যাজ অ্যান এন্ডিং। তো এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় তো অবশ্যই না যে এন্ডিং নিয়ে হচ্ছে বসে থাকা। এন্ডিং কিন্তু সব কিছুর স্টার্টিং, মানে একটা গুড বাই কিন্তু অনেক কিছুর উপরে, মানে আরেকটা বিগিনিংকে হ্যালো বলা, বুঝছো? যে কোনো কিছুকে তুমি যখন গুড বাই জানাচ্ছ, তখন আরেকটা নতুন কিছুকে তুমি হ্যালো জানাচ্ছ, মানে এরকম কাইন্ড অফ। সো এখন তোমার কিছু ডিসিশন নিতে হবে অবশ্যই। তো মেক ইউর পিস, এটা নিয়ে অ্যান্ড অল উইল বি গুড। সো মেক ইউর পিস অ্যান্ড অল উইল বি গুড, এটা আমাদের বলছে আমাদের প্রফেসর জ্যাক কর্নিফিল্ড। তো আমি জ্যাক লিখি, জ্যাক বলতেই ভাল লাগে আমার। তো উনি হচ্ছেন আমেরিকান প্রফেসর। তো এখন তোমাদের আমি বেশ কিছু প্রশ্ন নিই। ভাই, রেজাল্ট একটা খারাপ হইতেই পারে, বাট এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। মানে রেজাল্ট তো আসবেই, লাইফে অনেক রেজাল্ট আসবে, অনেক পরীক্ষা দিবা। কেবল ক্লাস 8-এ পড়তেছো, সামনে আরো অনেক পরীক্ষা দিবা। সো রেজাল্ট খারাপ আসতেই পারে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। ওকে আদ্রিতা, আমি তোমার মেসেজ পড়ছি, বারবার লেখা লাগবে না। তুমি যখন প্রথমেই লিখছো তখনই আমি পড়ছি। এখন বলি তোমাদের কিন্তু, মানে এখন আসল কথায় আসি আমরা। তোমাদের কিন্তু পুরো সিলেবাস শেষ করে দেওয়া হয়েছে। মানে আমি প্রায় ম্যাক্সিমাম ক্লাস নিছি, হয়তো হাতে গোনা 2 থেকে 4টা ক্লাস হয়তো আমি নিই নাই। ওইগুলা ক্লাসও কিন্তু তোমাদের সুন্দরভাবে নেওয়া হয়েছে, ম্যাথের কথা বলতেছি। তো আমি সর্বাত্মক চেষ্টা করছি তোমার যা যা বেসিক প্লাস যত ধরনের টাইপের বা যত রকম অঙ্ক করানো যায়, যেগুলো তোমার অর্ধবার্ষিক পরীক্ষা বলো বা বার্ষিক পরীক্ষায় কাজে লাগবে এমন অঙ্ক করানোর, আমি প্রায় সব অঙ্কই করাই দিছি ম্যাক্সিমাম। তো এখন তোমার কাজ কি? তোমরা যারা যারা আমার সাথে পুরো জিনিসটা পড়ে ফেলছো, তোমরা তো খুবই ভালো। অনেক আগেই কিন্তু তোমার দেখো সিলেবাস শেষ হয়ে গেছে। এটা কি মাস? এটা জুলাই মাস। জুলাই মাসের আজকে কত তারিখ? আজকে হচ্ছে আমাদের 26 তারিখ। তোমার জুলাইয়ের 26 তারিখে সব শেষ। মানে তোমার বার্ষিক পরীক্ষা হবে কবে? নভেম্বরের লাস্টে বা ডিসেম্বরে। তো তোমার হাতে কিন্তু এনাফ টাইম আছে রিভিশন করার। তো তুমি এখন খুব ভালো মতো প্রত্যেকটা প্রবলেম রিভিশন করতে পারবা, খুব ভালো মতো পড়তে পারবা, আরো ভালো মতো তুমি নলেজগুলো গ্যাদার করতে পারবা। কারণ তোমার লেকচারের ভিতরে যে সমস্ত জিনিসপত্র আমি পড়াইছি, এইগুলো নিয়ে কিন্তু চিন্তা করবা, কারণ এগুলো তোমার সামনের ক্লাসেও কাজে লাগবে। আর যারা আমরা রেগুলার এই পড়াটা পড়ি নাই, বা হচ্ছে দেখা যাচ্ছে 2-1টা চ্যাপ্টার করতে পারি নাই, বা একটু পরে শুরু করছি, বা কোথাও একটু ল্যাকিংস আছে, তারা কি করব? এই সংখ্যাটা কিন্তু কম না। তো তাদের জন্য কিন্তু হতাশ হওয়ার কিছু নাই। দেখো তোমার কিন্তু এটা হচ্ছে জুলাই মাস। জুলাই মাস শেষ হচ্ছে, মানে ধরো অগাস্ট মাস। অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 3 মাস। 3 মাস কিন্তু এনাফ টাইম তোমার এই পুরো জিনিসটা রিভাইজ করে ফেলা, বা পুরো জিনিসটা আবার নিজের মতো করে গোছায় নেওয়া। তো তোমার হাতে এনাফ টাইম আছে। এই ফ্রি টাইমে তোমরা হচ্ছে
আমাদের তো রিভিশন ক্লাস থাকবে, রিভিশন ক্লাসের পাশাপাশি যে ফ্রি টাইম তোমরা পাচ্ছ, এই টাইমে কিন্তু তোমার যে ল্যাকিংস, যে চ্যাপ্টারটা একটু কম পারো, ওই চ্যাপ্টারের রেকর্ডিং দেখলা, তারপরে ওই চ্যাপ্টারে তোমার পিডিএফ গুলো দেখলা, তারপরে ওই চ্যাপ্টারের প্র্যাকটিস এক্সামগুলো দেখলা, সবই কিন্তু তোমার পোর্টালে আছে, আমরা কিন্তু বোঝাই দিছি, গোছানো আছে সবকিছু। এরপরেও যদি তোমার সমস্যা হয়, তুমি কি করবা? সমস্যা হইলে তোমার কাছে তো গ্রুপের অ্যাক্সেস আছেই, গ্রুপে কোশ্চিন করবা, ওখানে আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার। হয়তো অনেক সময় আমরা অনেক কিছুর ব্যস্ততার কারণে উত্তর দিতে পারি নাই, বাট তুমি গ্রুপে প্রশ্ন করতে পারো। এছাড়াও তোমার হাতে প্রশ্ন করার কিন্তু জন্য একটা ইম্পর্টেন্ট টুল আছে, সেটা কি? কিউএনএ। কিউএনএতে কিন্তু তুমি কোশ্চিন করতে পারবা। তো কিউএনএতে কোশ্চিন করো, এরপরে তোমার গ্রুপ আছে, গ্রুপে কোশ্চিন করবা। কোনো গুরুতর কোনো সমস্যা হলে ভাইয়াদেরকে ফোন দিয়ে জানাবা, মানে আমাদেরকে না, মানে তোমার যেই কোর্সের সাথে যে ভাইয়ার সাথে তোমার যোগাযোগ হয়, ভাইয়াকে ফোন দিবা। সো আমাদের তো রিভিশন ক্লাস হবে, ওখানে আমরা ওইভাবে হচ্ছে কন্টেন্টগুলো সাজাবো, বা আমি গ্রুপে তোমাদের পোস্ট দিতে পারি যে তোমাদের কোন কোন চ্যাপ্টারের এক্স্যাক্ট কোন কোন টপিকের সমস্যা, ওইটা হচ্ছে রেসপন্স করবা বা জানাবা। তো আশা করি তোমরা যারা ভালো মতো সবকিছু শেষ করছো, পরীক্ষায়, স্কুলের পরীক্ষায় ভালো রেজাল্ট করছো বা উদ্ভাসের পরীক্ষায় ভালো করতেছো, তোমাদের জন্য একটা এনাফ টাইম আছে। তোমরা এখন খুব ভালো মতো পড়তে পারবা, পড়ে স্কুলের রেজাল্টটা যেন ভালো হয় বা তোমার নলেজ যেন ভালো মতো জানা থাকে, এটার জন্য টাইম পাচ্ছ। আর আমরা যারা একটু পিছিয়ে গেছি, আমাদের জন্য কিন্তু এনাফ টাইম আছে, আমরা কিন্তু এখন ফাইট ব্যাক করতে পারবো। সো এইটা মাথায় রাখবা যে কোনো কিছুরই কিন্তু শেষ নাই, সব কিছুই কিন্তু নতুন কিছু শুরু আর কি। হ্যাঁ, ক্লাস শেষ হচ্ছে মানে তোমার পড়ালেখার জার্নি শুরু হচ্ছে। এতদিন তো আমি তোমাকে একটু সাহায্য করার চেষ্টা করছি, অনেক অঙ্ক কিভাবে করবা বা কিভাবে পড়বা। এখন কিন্তু টাইম হচ্ছে তোমার, তুমি তোমার নিজেকে ট্রেন করবা। এখন কিন্তু পুরোটাই তোমার হাতে। সো তুমি কিভাবে ইউটিলাইজ করতেছো, এইটাই কিন্তু ম্যাটার করে। দিন শেষে হয়তো আমি তোমাকে একটু হেল্প করছি বা চেষ্টা করছি হেল্প করার, যে অঙ্কগুলো কিভাবে সহজ করে তোমার সামনে তুলে ধরা যায় বা কি কি বেসিক তোমার জানানো যায়, বাট আলটিমেটলি ইটস অ্যাবাউট ইউ। ওকে, মানে ইটস অলওয়েজ অ্যাবাউট ইউ, নাথিং এলস। এটা মাথায় রাখবা, ইটস অল অ্যাবাউট ইউ। এটা হচ্ছে আমার মনে করো যে লাস্ট কথা, যে ইটস অল অ্যাবাউট ইউ। এটা হচ্ছে পুরোটাই তোমার উপরে। ওকে, এটা কিন্তু পুরোটাই তোমার উপরে। এখন তুমি কিভাবে নিজেরে ডেভেলপ করবা, এটাই। ওকে, রিভিশন ক্লাস সম্ভবত আমরা যারা যারা তোমাদের সাথে ক্লাসে যুক্ত ছিলাম, আমরাই থাকবো ইনশাল্লাহ, সবকিছু যদি ঠিকঠাক থাকে। তাই মিস করার কিছু নাই। তোমরা তো কেবল ক্লাস 8-এ পড়ো, হয়তো অনেকেই ক্লাস 7 থেকে উদ্ভাসে যুক্ত হয়েছো, মানে তোমরা গত বছর থেকে। এবছর 8-এ থাকলা, সামনের বছর তো 9 আছে, 10 আছে। তো আমিও ইনশাল্লাহ উদ্ভাসে আছি, তো দেখা তো হবেই কোনো না কোনো দিন। আরো বড় হবা ততদিন যদি বেঁচে থাকি, যদি ভাগ্য সহায় থাকে বা যদি ভাগ্য ভালো থাকে, তাহলে তো তোমাদের সাথে অফলাইনেও দেখা হয়ে যাইতে পারে। সো মানে বিদায়ের কিছু নাই আর কি, কারণ উদ্ভাসে তুমি কেবল ক্লাস 8-এ আসো, তোমার জন্য কিন্তু উদ্ভাসের দরজা অনেক দিন পর্যন্ত খোলা। সো বিদায় না, কিন্তু ফেয়ারওয়েল না। ওকে, আদিতা, এটা আমি সঠিক জানি না, সম্ভবত সব সাবজেক্টেরই রিভিশন ক্লাস হবে। ওকে, কম বেশি। শিয়াব একটা প্রশ্ন করছে, ভাইয়া আমি জানি না আসলে। তোমাদের জন্য তো অবশ্যই দোয়া রইলো, তোমরা ভালো করো। তোমরা যেহেতু ভালো মতো পড়ালেখা করছো এতদিন, মানে কষ্ট করছো, পরিশ্রম করছো, অবশ্যই তোমাদের জন্য দোয়া থাকবে যে ভালো করো সামনে। মিস করার কিছু নাই, বললাম তো মিস করার কিছু নাই, আসি তো, আমরা তো আসি, উদ্ভাস তো আছেই তোমার সাথে। এই যে উদ্ভাস, অদি, হ্যাঁ তোমরাও অসাধারণ ছিলা। তোমরা হচ্ছে মনে করো, তোমরাও স্টুডেন্ট হিসেবে অনেক ভালো ছিলে। তোমাদের সাথে এই মানে এই পুরো জার্নিটা যে আমি শেষ করতে পারছি, এই জন্য আমিও গ্রেটফুল। তো তোমাদেরকে হয়তো মাঝে মাঝে একটু বকাঝকা করছি বা একটু বকা দিছি, তো এটা ভালোর জন্যই আর কি, এটাতে মন খারাপ করার কিছু নাই। তো এটা নিয়ে মন খারাপ করবে না কেউ, ঠিক আছে? মানে ম্যাথ হচ্ছে, সবসময় মনে রাখবো, ম্যাথ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। বাংলা যেমন একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, তখন ম্যাথও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ। ম্যাথ হচ্ছে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা আমার কথা না, এটা হচ্ছে আমাদের গ্রেটেস্ট ইনভেন্টর নিকোলা টেসলার কথা, যে ম্যাথ হচ্ছে, আরও অনেক সায়েন্টিস্ট বলছে যে ম্যাথ হচ্ছে ইউনিভার্সের জানার জন্য যেই ল্যাঙ্গুয়েজ লাগে, সেটা হচ্ছে ম্যাথ, ঠিক আছে? তুমি যেখানেই যাও, মানে তুমি যেখানেই যাও না কেন, সবাই দেখবা কি যে ম্যাথের নাম্বার বুঝে, মানে 4, 6, 10 এগুলো বুঝবে সবাই, ঠিক আছে? তুমি যদি ওদের ল্যাঙ্গুয়েজে বলো এটা যে 15, 15কে যদি অন্য ল্যাঙ্গুয়েজে বলো, তাহলে সে কিন্তু বুঝবে। তার মানে ইটস অল অ্যাবাউট ম্যাথমেটিক্স।
এটা মাথায় রাখবা। ওকে, ইটস অ্যান অনার। 15 মানে 15, জাস্ট আমি একটা এক্সাম্পল দিছি 15। ওকে, ঠিক আছে। তো আজকের মতো আমরা এতটুকুই রাখতে পারি। তোমাদের সাথে হয়তো আবার কোনোদিন দেখা হবে যদি আমাদের ভাগ্যে থাকে। তো টিল দেন, আল্লাহ হাফেজ। আর সবাই ভালো মতো পড়ালেখা করবা, যা যা পড়ানো হয়েছে এগুলো খুব সুন্দর মতো পড়বা। আর সামনের জন্য অবশ্যই শুভকামনা রইল। তোমাদের সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।